এখানে উল্লেখযোগ্য দ্বীপ আমি দুইটা পর্বে ভাগ করেছি। প্রথমে তো গ্রিনল্যান্ড সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন। গ্রিনল্যান্ডের অবস্থান হচ্ছে আটলান্টিক মহাসাগরে, আর এটা ডেনমার্কের মালিকানাধীন। যেটা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করছে। আমার মনে হয় ইতিমধ্যে আপনারা এই জিনিসটা জানেন। তো গ্রিনল্যান্ডটা মনে রাখবেন, এটা মালিকানাধীন হচ্ছে ডেনমার্কের। এরপর আমরা দেখি জাভা। জাভা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি দ্বীপ। এটা রাজধানী মানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এই দ্বীপে অবস্থিত। এটা ভারত মহাসাগরে। আর কোর্সিকা হচ্ছে ভূমধ্যসাগরে। এটার ফ্যাক্ট হচ্ছে 1770 সালে নেপোলিয়ন এখানে জন্মগ্রহণ করেন। তো আপনারা একটু ফ্যাক্ট গুলো মনে রাখবেন, হুট করে কোথায় কোন প্রশ্নে ফ্যাক্ট দিয়ে দিবে আপনারা বুঝতে পারবেন না। তো এগুলো একটু মনে রাখবেন। এরপরে আসে হচ্ছে সেন্ট হেলেনা। সেন্ট হেলেনা গুরুত্বপূর্ণ কারণ নেপোলিয়নকে এখানে নির্বাসন দেওয়া হয়েছিল এবং এখানেই তার মৃত্যুবরণ হয়। তো আপনারা মনে রাখবেন, কোর্সিকাতে নেপোলিয়নের জন্ম, আর সেন্ট হেলেনাতে নেপোলিয়নের মৃত্যু। আর এটা ব্রিটিশ ব্রিটিশ কলোনি, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফকল্যান্ড। ফকল্যান্ডের নাম আপনারা অনেকেই শুনেছেন, কারণ এটা আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে এই দ্বীপটাকে নিয়ে অনেক যুদ্ধ চলেছে 1982 সালে। আলটিমেটলি আর্জেন্টিনা এটা পায় নাই। আর্জেন্টিনা না পাওয়ায় পরে ব্রিটেন এটার মালিকানাধীন হয়। দ্বীপটির অপর নাম হচ্ছে মালভিনাস। অপর নামটা আপনারা একটু মনে রাখবেন, এই যে মালভিনাস। এটা মনে না রাখলে পরে একটু সমস্যা, অনেক সময় ফকল্যান্ডের জায়গায় হয়তো মালভিনাস দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর আমরা আসি দিয়েগো গার্সিয়া। দিয়েগো গার্সিয়া গুরুত্বপূর্ণ কারণ এটা ব্রিটেনের অধীনে ট্যাগোস দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। আর এটা ব্রিটেন লাস্টে যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে নৌঘাঁটি হিসেবে। তো আপনারা মনে রাখবেন, হয়তো প্রশ্ন আসছে যে দিয়েগো গার্সিয়া কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। বলতেই পারে, হতে পারে এটা যুদ্ধের জন্য ব্যবহৃত হচ্ছে, এটা নৌঘাঁটিও হতে পারে, এটা অন্য কোনো কাজে ব্যবহৃত হতে পারে। তো আপনারা মাথায় রাখবেন কোন দ্বীপটা কি কাজে এবং কার সাথে ঝামেলা দ্বীপগুলো নিয়ে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো? জি আপু। আমি কি বেশি দ্রুত যাচ্ছি না আস্তে যাচ্ছি? আপু ঠিক আছে। ওকে, কোনো প্রশ্ন থাকলে প্লিজ করবেন। আই উইল ট্রাই টু অ্যান্সার দ্যাট। আচ্ছা, ঠিক আছে। এখন আর কয়েকটা দ্বীপ আছে এখানে আপু আছে। এটা কি জিকে রেনেসা বইতে আছে? জি যা আপু। যেটা পড়াচ্ছেন এটা কি জিকে রেনেসা বইতেও আছে? হ্যাঁ, জিকে তো আছে। এগুলো সবকিছুই আছে। এগুলো আমি নিজের মতো করে সাজিয়েছি, মানে অ্যাট্রাক্টিভ করেছি যাতে আপনাদের মানে ছবি দেখে মনে পড়ে যায়, নামগুলো দেখলে মনে পড়ে যায়। এই জন্য হয়তো একটু আলাদা ভাবে সাজিয়েছি, তবে বইয়ে আছে। প্রত্যেকটা জিকের বইয়ে আপনি এগুলো পাবেন, কারণ আলটিমেটলি খুবই গুরুত্বপূর্ণ। আমি সব গুরুত্বপূর্ণ গুলো রেখেছি এখানে। আচ্ছা, এখন আমরা দেখি প্যারাসেলস দ্বীপ। প্যারাসেলস দ্বীপের অবস্থান হচ্ছে দক্ষিণ চীন সাগর। এই দক্ষিণ চীন সাগর আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনারা অনেকবার পাবেন। দক্ষিণ চীন সাগরে দুইটা দ্বীপের অবস্থান, স্পার্টলি দ্বীপপুঞ্জ এবং প্যারাসেলস দ্বীপ। এটার মধ্যে বিরোধ হচ্ছে চীন ও তাইওয়ান নিয়ে। প্যারাসেলস দ্বীপ চীন ও তাইওয়ানের মাঝখানে অবস্থিত, এই কারণে এটা নিয়ে সবার সমস্যা। আর স্পার্টলি দ্বীপপুঞ্জ হচ্ছে চীন ও ভিয়েতনাম। এখানে আমি লিখে দিয়েছি ভিয়েতনামটা। আর সেনকাকু দ্বীপ, এটার নাম আপনারা অনেকেই শুনেছেন। এটা চীন ও জাপানের বিরোধপূর্ণ অঞ্চল। আর এখানে এই যে হাইলাইটটা মনে রাখবেন, এই যে নামগুলো আমি আবারও দেখাই দিচ্ছি। এই যে এই যে চীনে সেনকাকু দ্বীপের নাম দিয়াইও, এটা মনে রাখবেন। ঠিক আছে, এখন আমরা আসি প্রণালী। প্রণালী অনেক গুরুত্বপূর্ণ। প্রণালী এখানে সংজ্ঞা দেওয়া আছে। প্রণালীর কাজ হচ্ছে জলভাগকে জলভাগের সাথে যুক্ত করা, অর্থাৎ পানিকে যুক্ত করা, এবং স্থান অর্থাৎ স্থলভাগকে আলাদা করা। তো আমরা প্রথমে পড়বো হচ্ছে এশিয়া নিয়ে। এশিয়ায় কোন কোন আহ, প্রণালী আছে সেগুলো নিয়ে। প্রথম প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী। আমি আমি যেটা বলি, প্রণালী আমি সবসময় পড়েছি আঁকিয়ে আঁকিয়ে। মানে এখন আমার সামনে খাতা আছে, আমি এখানেও রিসেন্ট আঁকছিলাম। একে একে পড়লে হয় কি আপনাদের মনে থাকে যে কোথায় কি ছিল, হুট করে চোখের সামনে ভাসবে, আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে মালাক্কা প্রণালী প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে। এখন হয়তো আপনি গিয়ে অপশনে দেখবেন প্রশান্ত মহাসাগরও নেই, ভারত মহাসাগর নেই। তখন আপনার মনে রাখতে হবে মালাক্কা প্রণালী মূলত যুক্ত করেছে দক্ষিণ চীন সাগরকে। এই যে এটা আমি আর একটু কালার করে, দক্ষিণ চীন সাগর এবং আন্দামান সাগরকে। এগুলো আপনারা মনে রাখবেন। এই যে এই যে আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে হচ্ছে এই যে মালাক্কা প্রণালী, এই যে। এবং আলাদা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে। এই যে প্রণালী, পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী। এগুলো প্লিজ মনে রাখবেন। আমি লাস্টে কিছু প্রশ্ন রাখছি, আপনারা যারা সবচেয়ে বেশি উত্তর দিতে পারবেন তারা একটা ট্রিট পাবেন আমার থেকে। আমার ক্লাস আরো বাকি আছে বাই তবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আছে কক প্রণালী।
পক প্রণালীটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ, কারণ এটা একদম আমাদের কাছাকাছি। প্রণালী হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে, এই যে ভারত, এটা পৃথক করেছে শ্রীলঙ্কা এবং ভারতকে। এটা মাঝে মাঝে আসে কারণ আমাদের কন্টিনেন্টের একদম কাছাকাছি। আর এটা যুক্ত করেছে আরব সাগর এবং বঙ্গোপসাগরকে। এই যে আবারও হতে পারে আরব সাগর আর বঙ্গোপসাগর হয়তো নেই, তখন আপনারা এই যে এই দ্বীপগুলো, এই উপসাগর গুলো মনে রাখবেন, উপসাগর আর সাগর। এই যে এটা হচ্ছে লাক্ষাদ্বীপ আর এটা হচ্ছে মান্নার উপসাগর। এই নামগুলো মনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে আমরা আসি এশিয়ার সীমানা পার হয়ে। আচ্ছা, এটা কিন্তু এশিয়া ছিল। এটা এশিয়ার মধ্যে আছে, কোনো কন্টিনেন্টকে ভাগ করে না। অর্থাৎ যেমন আমরা পড়বো হচ্ছে আফ্রিকা এশিয়ার মধ্যে প্রণালীগুলো, আবার ইউরোপ এশিয়ার মধ্যে প্রণালীগুলো, এরকম না, এটা পুরোটাই এশিয়ার মধ্যে। এশিয়ার সীমানা পার হয়ে আছে বেরিং এবং তাতার প্রণালী। বেরিং এবং তাতার প্রণালী অনেক গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে পড়তে হবে। এই যে তাতার প্রণালী, তাতার প্রণালী একটু ডিফারেন্ট, কারণ এটা একটা দেশকেই দুই ভাগ করে। আমরা জানি এই যে শাখালিন দ্বীপ দেখতে পাচ্ছি, শাখালিন দ্বীপ রাশিয়ার কিন্তু একটা অংশ, রাশিয়ার একটা অংশ স্টিল। এই তাতার প্রণালী, এই যে এখানে রাশিয়া, এখানে শাখালিন দ্বীপ, তাতার প্রণালী শাখালিন দ্বীপকে রাশিয়া থেকে পৃথক করে আর যুক্ত করে এই ওকটস্ক সাগর। এই নামটা অনেক আজব, আপনারা একটু বানানটা দেখে নেবেন। আর পারলে আপনারা সবগুলো প্রণালীর ইংলিশ নামটা চেষ্টা করেছি দিয়ে দেওয়ার, কারণ দুই তিনটা ভার্সিটিতে, যেমন বিউপিতে, মেরিটাইমে, জেইতে আপনাদের প্রশ্ন আসবে ইংলিশে। তো তখন আপনাদের অন্তত প্রণালী মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নাম ইংলিশে জানা দরকার, এই জন্য আমি নামগুলো দিয়ে রেখেছি। যারা নোট করবেন ইংলিশ নামটা একটু হাইলাইট করে নেবেন। ও হ্যাঁ, আচ্ছা, এটা যুক্ত করেছে হচ্ছে অক্টস সাগর এবং জাপান সাগরকে। এই যে এবার আসি আমরা বেরিং প্রণালীতে। বেরিং প্রণালী যুক্ত করেছে চুক্সি সাগর এবং বেরিং সাগরকে। এখানে আরেকটা ব্যাপার হলো, আপনারা যে প্রণালীগুলো পড়বেন সবসময় খেয়াল রাখবেন, প্রণালীগুলো সাধারণত নামকরণ করা হয় তার আশেপাশের সাগর অথবা তার আশেপাশের স্থান থেকে। তো এই বেরিং সাগর থাকার কারণে এই প্রণালীটার নাম হয়েছে বেরিং প্রণালী। আর এটা যুক্ত করেছে চুক্সি সাগর এবং বেরিং সাগরকে, এবং আলাদা করেছে রাশিয়ার এশিয়ার পার্টটুকু এবং আলাস্কা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পার্টটুকু। তো আপনাদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে কোন প্রণালী এশিয়া এবং আমেরিকাকে বা এশিয়া এবং আহ, যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে, তাহলে উত্তর হবে বেরিং সাগর। এটা আপনারা একটু মনে রাখবেন, এই প্রশ্ন মাঝে মাঝেই চলে আসে। আর এই আরেকটা ব্যাপার আছে, এই বেরিং সাগর না থেকে অনেক সময় এখানে প্রশান্ত মহাসাগর থাকতে পারে এবং চুক্সি সাগরের জায়গায় উত্তর মহাসাগর থাকতে পারে। এখানে এটা আমি এই জন্য উল্লেখ করে দিয়েছি, এটা আপনারা নোট করে নিন, এটা গুরুত্বপূর্ণ। সরি। আচ্ছা, আমরা এতক্ষণ ছিলাম এটা ছিল এশিয়ার মধ্যকার, এটা হচ্ছে এশিয়ার সীমানা বরাবর, অর্থাৎ এশিয়া এবং আমেরিকার মধ্যে। এখন আমরা আসব ইউরোপের মধ্যে। এই যে এশিয়া এবং ইউরোপকে বিভাজন করেছে দুইটি প্রণালী। দুইটি প্রণালীর মধ্যে গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে বসফরাস প্রণালী। এই যে বসফরাস প্রণালী পৃথক করেছে এশিয়া এবং ইউরোপকে এবং যুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে। আর এখানে অনেক সময় প্রশ্ন আসে যে দুইটি মানে একই জায়গাকে ভাগ করা হয়েছে, কারণ ইস্তাম্বুলের একটি অংশ আমরা এশিয়ার মধ্যে পাই, ইস্তাম্বুলের আরেকটি অংশ ইউরোপকে পাই। তো এই সেম জায়গাটাকে ভাগ করা হয়েছে একটি প্রণালীর মধ্যে। একটি দেশ, দুইটি আলাদা আলাদা মহাদেশ। এরকম প্রশ্ন আসতেই পারে যে কোন দেশটি দুইটি মহাদেশে পড়েছে। তো ইস্তাম্বুলের মতো আরো বিভিন্ন দেশ আছে যেগুলো একই সাথে দুইটি মহাদেশের অংশ। এগুলো আমরা পরে আরো জানবো ইনশাল্লাহ। এরপর আছে দারদানেলিস প্রণালী, যেটাও সেম, এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে, কিন্তু এটা সাগর হচ্ছে এজিয়ান সাগর এবং মর্মর সাগর। তার মানে এটা হচ্ছে মধ্য পয়েন্ট। নামটা একটু ভালো করে দেখেন। এটা মধ্য পয়েন্ট, এই জায়গা থেকে বসফরাস প্রণালী, এখানে দারদানেলিস প্রণালী। মধ্য পয়েন্টটা মনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। আর এখানে পৃথক করেছে আনাতোলিয়া এবং গ্রেস, এগেন এশিয়া এবং ইউরোপ। এরপর আমরা আসি আপু, জিব্রা। হ্যাঁ, জি। এটা একটু আবার বলবেন?
মানে প্রণালী কোন দুইটা হ্যাঁ হ্যাঁ, এখানে? প্রণালী দুইটা, দুইটা প্রণালীর একই কাজ, দুইটা প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বসফরাস প্রণালী। তো আপনার যদি নিচেরটা একটু কম মনে থাকে সমস্যা নেই। আর এটার মূল পয়েন্ট হচ্ছে মর্মর সাগর। এই যে এটা ইউরোপ, এটা এশিয়া, এই যে মর্মর সাগর, এটার এই দিকে আছে বসফরাস প্রণালী, এই দিকে আছে দার্দানেস প্রণালী। তো এখানে এশিয়া এবং ইউরোপকে আলাদা করছে। কিন্তু এশিয়া ইউরোপ তার পুরোটা আলাদা করা সম্ভব না, একটা স্থান বা একটা দেশের মধ্যে দিয়ে গিয়েছে, সেই দেশটা হচ্ছে ইস্তাম্বুল। ইস্তাম্বুল একই সাথে এশিয়ার অংশ এবং ইউরোপের অংশ। এই দেশটাকে ভাগ করার কারণে দুইটা কন্টিনেন্ট ভাগ ভাগ হয়ে গিয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? জি আপু, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে জিব্রাল্টার প্রণালী, এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী। প্রণালী এমনি মূলত অনেক গুরুত্বপূর্ণ, তবে জিব্রাল্টার প্রণালী আরো গুরুত্বপূর্ণ কারণ এটা ইউরোপ এবং আফ্রিকাকে বিভাজন করে। এই প্রশ্ন অনেকবার আসবে আপনাদের যে ইউরোপ এবং আফ্রিকাকে কোন প্রণালী বিভক্ত করে। আর এখানে প্রণালী শুধুমাত্র একটাই, এই যে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে জিব্রাল্টার প্রণালী যুক্ত করে। এখানে আলাদা করে কোনো উপসাগর বা সাগর মনে রাখার দরকার নেই, আপনারা আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগর মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। আর স্পেন বা ইউরোপকে মরক্কো বা আফ্রিকাকে এটা হচ্ছে পৃথক করে দেয়, যুক্ত করে সাগর দুইটাকে পৃথক করে ইউরোপ এবং আফ্রিকাকে। আর স্পেন আর মরক্কো মনে রাখার কথা, যদি মনে না থাকে একটু লিখবেন, কারণ অনেক সময় হয়তো মহাদেশ না দিয়ে শুধু দেশের নাম দিয়ে দিতে পারে। উই ক্যান নট টেক এনি রিস্ক, দ্যাটস ওয়াই। আচ্ছা, এরপর এই যা অনেক ফেমাস প্রণালী হরমুজ প্রণালী, তবে আমরা আগে দেখবো বাবেল মানদেব প্রণালী। মানদেব প্রণালী আপনাদের মনে রাখতে হবে, কারণ এটা পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকাকে। আপনাদের যেমন প্রশ্ন আসবে যে ইউরোপ এবং আফ্রিকাকে কারা পৃথক করেছে, কোন প্রণালী পৃথক করেছে, তেমনই প্রশ্ন আসবে আফ্রিকা এবং এশিয়াকে কোন প্রণালী পৃথক করেছে। তো বাবেল মানদেব পৃথক করেছে হচ্ছে ইয়েমেন আর আফ্রিকার দুইটা দেশ, জিবুতি এবং ইরিত্রিয়া। আপনাদের এটা অনেক মনে রাখতে হবে, কারণ তিনটা দেশ আছে এখানে। দেশগুলো হলো ইয়েমেন, জিবুতি, ইরিত্রিয়া। আপনারা বলেন আমার সাথে, তাতে মনে থাকবে না। ইয়েমেন, জিবুতি, ইরিত্রিয়া। ইয়েমেন, জিবুতি, ইরিত্রিয়া। জি, এই তিনটা ইয়েমেন, দেশ পৃথক জিবুতি, করেছে। হ্যাঁ, আচ্ছা, এই তিনটা দেশ এবং মহাদেশ কোনটা কোনটা? এশিয়া এবং আফ্রিকা। সাব্বাস, এটা থেকে অনেক প্রশ্ন আসে। আর যুক্ত করেছে হচ্ছে লোহিত সাগর, এই যে আমি দেখাই দিই, এই যে লোহিত সাগর, এটা হচ্ছে রেড সি। এই দেখেন, এখানে যদিও দেখা যাচ্ছে, আমি আবার দেখাচ্ছি, এই যে রেড সি থেকে যুক্ত হয়েছে এই যে অ্যারাবিয়ান সিতে। অনেক সময় আপনাদের এখানে ইডেন মহাসাগর উপসাগর থাকতে পারে, তবে বেশিরভাগ সময় আরব সাগরই থাকবে। তাহলে বাবেল মানদেব প্রণালী সম্ভবত ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে করেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপু আবার একটু বুঝান। আচ্ছা, মানদেব প্রণালীর বৈশিষ্ট্য হচ্ছে এটা একই সঙ্গে তিনটি দেশকে পৃথক করেছে। মানে এই প্রণালীর সাথে আপনাদের তিনটি দেশের নাম মনে রাখা গুরুত্বপূর্ণ। তিনটি দেশ হলো ইয়েমেন, জিবুতি, ইরিত্রিয়া। জিবুতি এবং এরিত্রিয়া হচ্ছে আফ্রিকার দেশ এবং ইয়েমেন হচ্ছে এশিয়ার দেশ। তো এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। এ দেখেন, নামটা দেখেন, আমি বলি বাব এল মানদেব, তিনটা আলাদা আলাদা করে নাম দেয়া। তো তিনটা নাম মিলে তিনটা দেশ, এভাবে মনে রাখলেও চলবে। আর যুক্ত করেছে লোহিত সাগর, এই যে রেড সি, লোহিত সাগরের নাম আপনারা জানেন। তো লোহিত সাগরকে যুক্ত করেছে আরব সাগরের সাথে। যুক্ত করার চেয়ে আমার কাছে মনে হয় আপনাদের মনে রাখা উচিত পৃথক করেছে কাকে কাকে। আপনারা কি বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু। সবাই একটু রেসপন্স করেন, আমি শুধু দুই তিনজনের গলা শুনতে পাচ্ছি বারবার। জি জি আপু, আপু। বুঝতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা কথা বলবো হরমুজ প্রণালী নিয়ে। আপনারা হরমুজ প্রণালী সম্পর্কে এতদিনে কি কি শুনেছেন, কে বলতে পারবেন, বলেন। আপু ইরানের হ্যাঁ, তেল যুদ্ধ পণ্য। সম্পর্কিত কথাবার্তা। ইরান হরমুজ যে প্রণালী বন্ধ করে দিচ্ছে। হুম কিছুদিন আগে হচ্ছে যে ইরান আর ইউএস এর মধ্যে যে ইয়ে হলো, সেখানে হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। হুম, সাব্বাস। এই যে দেখেন, আমি হেডলাইনটা কি দিয়েছি, মধ্যপ্রাচ্যের লাইফ লাইন, তেলের ধমনী। তো এই দুইটি প্রণালী তেলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হরমুজ প্রণালী মূলত ইরানের,
তো আমি এখানে দেখাই। হরমুজ প্রণালী যুক্ত করেছে হচ্ছে পার্সিয়ান গালফ। পার্সিয়ান গালফ মানে পারস্য উপসাগর। এই যে এটার সাথে যুক্ত করেছে এগেন আরব আরব উপসাগর মানে আরব সাগর। তো এই যে অ্যারাবিয়ান সিটা আবারও মধ্য পয়েন্ট। এই মধ্য পয়েন্ট থেকে এদিক গেলে হবে হরমুজ, এদিক গেলে হবে বাবেল মানদেব। আর এখানে অনেক সময় থাকতে পারে ওমান উপসাগর, তো এটা মনে রাখা এত জরুরি না, তবে দেখে রাখবেন। আর পৃথক করেছে হচ্ছে আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত কোনটা বলেন? সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে আপনারা কি জানেন? আচ্ছা, আপনারা দুবাইয়ের নাম তো শুনেছেন তাই না? জি আপু। জি হ্যাঁ, তো দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাটস। তো এই দুবাই আপনারা সহজভাবে মনে রাখতে চাইলে মনে রাখবেন দুবাই। আর দুবাই কোথায়? ইউএই। দুবাইয়ের সাথে যুক্ত করেছে, পৃথক করেছে হচ্ছে ইরানকে। আর ইরানের নাম আপনারা সবাই জানেন, হরমুজ প্রণালী ইরানেরই মূলত। তো এটা মনে রাখবেন এই যে এই জায়গা থেকে। রাজধানী এখানে আবুধাবি হচ্ছে, না? জি, মানে রাজধানী আবুধাবি। হ্যাঁ হ্যাঁ, ইউএই এর রাজধানী হচ্ছে আবুধাবি, কিন্তু দুবাই অনেক বেশি ফেমাস, এই জন্য আমি ওটা উল্লেখ করলাম যাতে আপনারা রিলেট করতে পারেন। সবসময় পড়ালেখা একটু রিলেট করবেন স্বাভাবিক জীবনের সাথে, তাহলে মনে থাকবে সহজে। এই যে এখানে হচ্ছে এক পাশে ইরান আর এক পাশে আরব আমিরাত। এই যে এটা দিয়ে আলাদা করে দিচ্ছি। তো ঠিক আছে, এখন আমরা আসবো যুক্তরাজ্য আমেরিকার জলপথ। এটা আমি অত গুরুত্ব দিয়ে কখনো পড়াইনি, তবু একবার করে বলে যাই। আর ডোভার প্রণালী এই যে আমি এখানে করে রেখেছি। এই যে ডোভার প্রণালী পৃথক করেছে এবং ফ্রান্সকে ইউকে এবং ফ্রান্সকে, অর্থাৎ পৃথক, এই যে পৃথক করেছে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে। আর যুক্ত করেছে ইংলিশ চ্যানেল, এই যে ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগর। আবার এই যে এই জায়গাটা আবারও মধ্য পয়েন্ট, আপনারা সবসময় এই যে এই জায়গাটা মধ্য পয়েন্ট ধরে রাখবেন। এখান থেকে উত্তর মহাসাগর এবং আটলান্টিক, উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে আমরা এখানে অলরেডি কতগুলো মধ্য পয়েন্ট দেখলাম। এটার একটা মধ্য পয়েন্ট ছিল, এখানে একটা মধ্য পয়েন্ট ছিল, এর আগে এর আগে এখানে মধ্য পয়েন্ট আরেকটা আসবে। এই মিডল পয়েন্ট গুলো দয়া করে মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এর সেম, এই ইংলিশ চ্যানেল আর ডোভার প্রণালী দুইটাই হচ্ছে ইউকে এবং ফ্রান্সকে ডিভাইড করছে এবং যুক্ত করেছে। ডোভার প্রণালী হচ্ছে ইংলিশ চ্যানেল উত্তর সাগর, আর আর ইংলিশ চ্যানেল যুক্ত করেছে হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং ইংলিশ চ্যানেল। আর ফ্লোরিডা, এটা কিন্তু আমরা পড়লাম হচ্ছে মূলত ইউকে এবং ইউএস এর মধ্যকার যে পার্থক্য সেইটা। আর এখানে হচ্ছে এটা যুক্তরাষ্ট্র এবং কিউবা। এই যে এই ফ্লোরিডা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি স্টেট, আর কিউবা একটা আলাদা দেশ, আপনারা হয়তো নাম শুনেছেন। এই যে ফ্লোরিডা প্রণালী যুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে আর মেক্সিকো উপসাগরকে, আর পৃথক করেছে আমেরিকা এবং কিউবাকে। এখানে আই গেস লিখে দেওয়া মানে যুক্তরাষ্ট্র লেখা আছে। এই যে এই যে আমাদের প্রণালী মোটামুটি শেষ, আমি কোনো প্রণালী বাদ দেই নাই। হ্যাঁ, প্রণালীও দেখাই দিছি। এখানেও আই গেস, হ্যাঁ, দক্ষিণ চীন সাগর, এভরিথিং ইজ ওকে। তো বলেন এখানে আপনাদের কোন কোন প্রশ্ন থাকতে পারে আপু প্রণালী নিয়ে? শুধুমাত্র এই প্রণালী পড়লেই হয়ে যাবে? প্রণালী এই কয়েকটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন পড়েছি তখন প্রণালী, এর মধ্যেও দুই একটা আমি বাদ দিয়েছিলাম, কিন্তু আপনারা বাদ দিবেন না। এই কয়েকটা পড়লেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে দেখতে অনেকগুলো প্রণালী এক করা আছে। এই যে আমি বলি, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা প্রণালী আছে। তো আশা করি এটার মধ্যেই হয়ে যাবে। আর আমি আরেক একটা জিনিস চেক করি, এখানে আমি লিখেছিলাম, ও আচ্ছা, এখানে একটা বাদ পড়েছে, সেটা হচ্ছে কোরিয়া প্রণালী। এটা অত গুরুত্বপূর্ণ না, তবুও আমি বলি। কোরিয়া প্রণালী হচ্ছে কোরিয়া এবং জাপানকে পৃথক করে। আপনারা এটা একটু লিখে নেন, আমি এটা স্লাইডে অ্যাড করতে ভুলে গেছি। এটা হচ্ছে কোরিয়া প্রণালী, কোরিয়া এবং জাপানকে পৃথক করে এবং যুক্ত করে হচ্ছে জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে। আমি এটা আবার দেখাই দিই, এই জন্যই। এই যে এখানে দক্ষিণ চীন সাগর, এই জায়গাতে হচ্ছে পূর্ব চীন সাগর, না এই জায়গাতে হচ্ছে পূর্ব চীন সাগর, এখানে হচ্ছে জাপান সাগর। এই জায়গাতে আরেকটা প্রণালী আছে যেটা কোরিয়া কোরিয়া এবং জাপানকে আলাদা করে। এটা একটু লিখে দেন। আপু, এটা উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া? দক্ষিণ কোরিয়া। এখানে আসলে মূলত শুধু কোরিয়া লেখা আছে, কারণ দুইটাই একই পাশে। আপু, আ- একজন লিখলো যে তাদের প্রণালীটা আরেকবার বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, আমি এই যে এইটা বুঝাই তারপর আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি আবার। এটা আপনারা একটু নোট করে নেন, যেহেতু স্লাইডস এ দেওয়া হয় নাই। কোরিয়া প্রণালীটা হুট করে চলে আসতে পারে। কোরিয়া প্রণালী তাহলে পৃথক করেছে কোরিয়া এবং জাপানকে, এই যে এই পাশে জাপান,
আর যুক্ত করেছে জাপান এবং পূর্ব চীন সাগরকে। এই যে এটা হচ্ছে পূর্ব, আমি বলে দিই, এটা হচ্ছে নর্থ। আরে হয় না কেন? হ্যাঁ, এই পাশে এখানে হচ্ছে পূর্ব সাগর, পূর্ব চীন সাগর, আর এখানে দক্ষিণ চীন সাগর। তো সুন্দর করে আপনারা লিখবেন যে কোরিয়া যুক্ত করেছে পূর্ব চীন সাগর এবং জাপান সাগরকে, পৃথক করেছে কোরিয়া এবং জাপানকে। এরপর আরেকটা প্রণালী দিতে ভুলে গেছি, আপনারা বলেন এই কয়েকটা প্রণালী পড়ার মধ্যে আপনার কোনটা মিসিং মনে হয়েছে? কারোরই কোনোটা মিসিং মনে হয় নাই? হ্যাঁ। মোজাম্বিক সানডে প্রণালী। প্রণালী। জি, একজন করে বলেন। মোজাম্বিক প্রণালী। না, আপু ওটা আমি ইংলিশ আসলে চ্যানেল। আপু ইংলিশ সান্ডা। চ্যানেল বলেছি। সান্ডা না, সুন্দা সম্ভবত, না ওটা অ্যাড করি না, ওটা কত গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ একটা বাদ গিয়েছে, সেটা হচ্ছে ফর্মোসা, অর্থাৎ তাইওয়ান প্রণালী। আর যদি কোনো কিছু বাদ দিয়ে যায় আমি পরে আবার ঠিক পড়ায় দিব, কোনো সমস্যা নেই, কোনো কিছুই বাদ যাবে না। আর ওটা দেই নাই, সুন্দর প্রণালী সম্ভবত যে ইন্দোনেশিয়াতেই ছিল, আর সুমাত্রা এটা তো বলেই দিয়েছি। তো ফর্মোসাটা আপনারা কোরিয়াটা লিখছেন কিনা, কোরিয়া প্রণালী লিখেছেন? জি আপু। ওকে। জি আপু। ওকে, তাহলে এখন আমরা ফর্মোজা প্রণালী অথবা তাইওয়ান প্রণালী পড়বো। এখানে আমি দেখাই দিই, এখানে দক্ষিণ মহাসাগর এরকম, দক্ষিণ চীন সাগর লেখা। তাইওয়ান হচ্ছে এই জায়গাটা, আমি আসলে আঁকায় আঁকায় পড়ি বিধায় আমার জন্য সুবিধা হয়, খাতায় এটা আঁকিয়েছিলাম। এটা হচ্ছে তাইওয়ান, এটা হচ্ছে চীন, এই যেটা চীন, এই যে এদিকে হচ্ছে জাপান। কারণ এদিকে আরো ছোট থাকার কথা, যাই হোক আমি দেখতে পাচ্ছি না, তো আপনারা ধরে নেন, এটা আমি ইয়ে করে দিই তারা। হুম, এখানে, হ্যাঁ এখানে থাকার কথা তাইওয়ান, ছোট একটা দেশ। তাইওয়ান তো এমনিতেই ছোট, আর তাইওয়ানের সাথে চীনের একটা সমস্যা সবসময় চলমান। চীন আসলে স্বীকার করতে চায় না যে তাইওয়ান একটি রাষ্ট্র, একটি স্বাধীন রাষ্ট্র। তারা এখনো তাইওয়ানকে নিজের অংশ হিসেবে দাবি করে, এটা আমি বলে রাখলাম, মনে রাখবেন। আর এই জায়গাতে এই দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর, যেটা আমি বললাম এখানে পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে তাইওয়ান প্রণালী অথবা ফর্মোজা প্রণালী। এটা একটু লিখে নেন, দেন আমি বাকিটা বলছি। আপু আরেকবার একটু বলেন। আচ্ছা, তাইওয়ান প্রণালী যুক্ত করেছে দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরকে, অর্থাৎ পূর্ব চীন সাগর হচ্ছে এটার মিডল পয়েন্ট, এই যে মিডল পয়েন্ট। আমি এটা সুন্দর করে ঠিক করে আপনাদের এটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপরে পৃথক করেছে অবশ্যই চীনকে এবং তাইওয়ানকে। যেটা বলেছিলাম যে জায়গার নামের সাথে, সাগরের নামের সাথে প্রণালীর নামের মিল থাকে। তো তাইওয়ানের সাথে সম্পর্কিত জন্য এই প্রণালীর নাম তাইওয়ান প্রণালী অথবা ফর্মোজা প্রণালী। তো পৃথক করেছে চীনকে এবং তাইওয়ানকে। এখন আর কেউ একজন বলেন যে তাইওয়ান প্রণালী যুক্ত কাদের করলো এবং পৃথক কাদের করলো? দক্ষিণ আপু এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করলো, আর আলাদা করলো চীন এবং তাইওয়ানকে। হ্যাঁ, সাবাস, ঠিক আছে, এখানে গেল। আর দুইটা হয়তো নাম শুনলাম, আমি সুন্দরটা দেই নাই, ওটা আসলে আমি কখনোই কোনো প্রশ্নই পাই নাই, জন্য দেই নাই, যাতে বেশি না হয়ে যায়। তবে ইফ ইউ নিড আমি ওটাও স্লাইডে অ্যাড করে দিব, কোথাও লিখে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাতার প্রণালী নিয়ে সমস্যা ছিল, ওটা একটু দেখি। হ্যাঁ, তাতার প্রণালী, তাতার প্রণালী এই যে, তাতার প্রণালী এই যে আমি বলে দিই, এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে, এটাও রাশিয়া। এই যে দেখো, এই যে মাঝখানে একটা দাগ, এইটা হচ্ছে সেই প্রণালী। দুইটা দেশের মধ্যে যে বিভাজন করেছে সেটা হচ্ছে তাতার প্রণালী। তাহলে তাতার প্রণালী ভাগ করেছে কোন কোন দেশকে? দেখি, এটা কে বলতে পারে, তাতার প্রণালী ভাগ করেছে কোন কোন দেশকে? কেউ একজন বলো। আপু রাশিয়াকে আই গেস ভাগ করছে দুইটা। হ্যাঁ, দুইটাই রাশিয়া, মানে একটা প্রণালী দুইটা দেশকে ভাগ না করে একটা দেশকেই দুই ভাগ করেছে, অর্থাৎ শাখালিন দ্বীপ রাশিয়ার অংশ, রাশিয়া তো রাশিয়া। তো রাশিয়াকে দুই ভাগ করা হয়েছে একটা প্রণালী দিয়ে।
আর যুক্ত করেছে ওকটস্ক সাগর। এই নামটা কঠিন, আই নো, আমার জন্যও কঠিন। একটু লিখলে মনে থাকবে, আপনার তো আসলে কোথাও ভাইবা দিতে হচ্ছে না, তো শুধু নামটা মনে রাখবেন। আর জাপান সাগরকে, এই যে এটা কিন্তু জাপান সাগর, এটা জাপান সাগর। এই জাপান সাগরকে এবং ওকটস্ক সাগরকে যুক্ত করেছে হচ্ছে তাতার প্রণালী। মূলত এই যে রাশিয়া এবং শাখালিন দ্বীপ, এটা একটা ফেমাস দ্বীপ, তো এটা নিয়েও সমস্যা চলছিল রাশিয়ার সাথে। এই দ্বীপটা মনে রাখবেন, তাহলে তাতার প্রণালী ইনশাল্লাহ মনে থাকবে। এই যে বেরিং প্রণালী লিখে দিচ্ছি, দুইটা মহাদেশকে পৃথক করেছে। তো যে বুঝেছিলেন না তাতার প্রণালী, যার একটু সমস্যা হচ্ছিল, সে কি বুঝছেন? জি জি আপু। আপু। আচ্ছা, তাহলে এখন আমরা একটু অন্যদিকে যাই, খাল টালে যাই। আচ্ছা, সুয়েজ খাল, পানামা খাল, এই দুইটার নাম আপনারা কে কে শুনেছেন? আপু আপু শুনছি। শুনেছিলাম। হ্যাঁ, তো আমি এখানে এই দুইটা খালই শুধু যুক্ত করেছি। মূলত তো এটা দ্বীপ এবং প্রণালী, দ্বীপ আর প্রণালী অনেক গুরুত্বপূর্ণ। দুইটা দুইজনের নাম মনে হচ্ছে যদিও। আচ্ছা, সুয়েজ খাল সম্পর্কে বলি। আপনারা দেখেন, আমাদের পৃথিবীতে এখন তেল নিয়ে হাজারো সমস্যা হচ্ছে। কারো হরমুজ প্রণালী নিয়ে হচ্ছে, কারো সুয়েজ খাল নিয়ে হচ্ছে। আর সুয়েজ খাল হচ্ছে মিশরের অংশ। আরেকটা ব্যাপার আছে, মিশর হচ্ছে, আপনারা ইসরায়েল তো সম্পর্কে জানেন, ইসরায়েলকে সম্মতি দেওয়া মানে স্বীকৃতি দেওয়া মুসলিম দেশ হিসেবে সম্ভবত প্রথম প্রথম দেশ হচ্ছে মিশর। তার কারণ ইসরায়েল মানে তাদের ছেড় দিয়েছিল যে সুয়েজ খাল তারা দখল করে নেবে। সুয়েজ খাল বাঁচানোর জন্য তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তাছাড়া মুসলিম কান্ট্রিরা তো সাধারণত ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। তো এই ফ্যাক্ট গুলো মনে রাখলে আপনার জন্য সুবিধা হবে। সাধারণত এই যে রোডটা আমি আবার দেখাই, এই রোডটা যদিও মনে রাখার দরকার নাই, তবে এই যে আফ্রিকা মহাদেশ হয়ে সুয়েজ খাল আসে, এটা মনে রাখবেন, এই যে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করে। আর সুয়েজ খাল প্রাকৃতিক না, এটা আপনারা জানেন, এটা হচ্ছে কৃত্রিম খাল, মানুষের তৈরি করা। পানামা খালও তাই। পানামা খাল হচ্ছে আমেরিকায় অবস্থিত, এটা এবং আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এই যে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যায়, এদিকে তেল সরবরাহ করে। এইটুকুই ছিল আজকের এই ফ্লাইটটা। আরেকটা স্লাইড আছে, পড়া শেষ হয় নাই, কিন্তু এখন এটা থেকে আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিন। আর আমি চাচ্ছি সবাই যেন একটা একটা করে উত্তর দিতে পারেন। আমি দরকার হলে স্লাইড অন্য কোথাও খুলে সবার নাম ধরে ধরে জিজ্ঞেস করবো। তো বি প্রিপেয়ার ফর দ্যাট। আচ্ছা, গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্ক। ডেন ডেনমার্ক। 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 সাবাস। আচ্ছা, স্পার্টলি দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? বলেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা দ্বীপপুঞ্জ। আপু আচ্ছা, এটা দক্ষিণ হচ্ছে, চীন সাগর। সাব্বাস, এটা কে বললো? যে বলেছেন, অনেক 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 ধন্যবাদ, উত্তর ঠিক আছে। আর চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? সেনকাকু। হ্যাঁ, সেনকাকু। হ্যাঁ, সেনকাকুর আরেকটা নাম ছিল, নামটা অনেক কঠিন, দোয়াই না সামথিং, এই নামটা একটু মনে রাখবেন। সেনকাকুর নামটা মনে রাখা দরকার। আচ্ছা, এরপর আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করছে কোন প্রণালী? বেরিং। বেরিং। হ্যাঁ, দেখেন এই প্রশ্নটা বিসিএস এ আসছে, আবার এই যে এগুলো আসছে হচ্ছে ডিউতে। আমার সময় আসছিল সম্ভবত প্রণালী থেকে, খুবই কম আসছিল যদিও। আচ্ছা, কোন প্রণালীটি শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে? কক কক প্রণালী। প্রণালী। হ্যাঁ, এটা বাড়ির কাছের প্রণালী, বুঝছেন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার আচ্ছা, আমি চাচ্ছিলাম আরো কয়েকজন বলুন, কারণ প্রণালী শুধু একটা প্রণালী দুইটা মহাদেশকে ভাগ করেছে, সেটা হচ্ছে আফ্রিকা এবং ইউরোপ। তো এটা একটু মনে রাখবেন, এখান থেকে অনেক প্রশ্ন আসে। আচ্ছা, এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল। বাবেল মন্দির। আচ্ছা, নদ নদী সম্পর্কে আমরা তো আসলে পিচ্চিকাল থেকেই মোটামুটি জানি, যদিও আমি এখানে খুবই নর্মাল টপিক গুলো অ্যাড করেছি, তবুও বলি। বিশ্বের দীর্ঘ, আচ্ছা এটা হাইট করে দিলে সবচেয়ে ভালো হতো, আমি বলি, 1 মিনিট। বলেন, একবার তো দেখে ফেলছেন, বিশ্বের দীর্ঘতম নদী কোনটা? আপু নীল নদ। নীলনদ। আচ্ছা, আর প্রশস্ততম নদী? অ্যামাজন। অ্যামাজন। আচ্ছা, 27। আচ্ছা, এই দুইটা আমরা অনেক সময় জেনেই থাকি, তো প্যারা নাই। তবে
বিশ্বের ক্ষুদ্রতম নদী থেকে প্রশ্ন কম আসে, তবুও অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে রো নদী, যুক্তরাষ্ট্র। আর এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশিকিয়াং। ইয়াংশিকিয়াং কোন দেশের নদী বলেন? চীন। চীনে চীনের। হ্যাঁ, হ্যাঁ। আর এটার কি বলে, উৎপত্তি স্থল হচ্ছে তিব্বত মালভূমি। আর পতিত হয়েছে অবশ্যই চীন, দক্ষিণ চীন সাগর সম্ভবত এটা পতিত হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাজন নদী মূলত ব্রাজিলে, কিন্তু এটা দক্ষিণ আমেরিকার মোটামুটি 9টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই 9টা দেশ অনেক সময় মুখস্থ করতে হয়, আপনারা একটু এটা খেয়াল রাখবেন। মূল অংশ 60%-এর বেশি হচ্ছে ব্রাজিলে আমাজন নদীর প্রবাহিত হয়েছে আর কি। আর এখানে নদী তীরবর্তী, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, প্রশ্ন আসে মূলত এখান থেকে যে টাইগ্রিস নদীর পাশের শহর হচ্ছে বাগদাদ। ইউফ্রিটিস বাগদাদ। এবং টাইগ্রিস নদী, হ্যাঁ, হ্যাঁ, বাগদাদ। হাডসন নদী থেকে আসে, এটার নাম আপনারা হয়তো আগে শুনেছেন, এটা হচ্ছে নিউ ইয়র্ক শহরে। যেমন, আচ্ছা, বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহর? ঢাকা। 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 আর করতোয়া নদীর পাশে? আচ্ছা, করতোয়া নদীর পাশে হচ্ছে বগুড়া। এরকম নদী, কোন নদীর পাশে কোন শহর, কোন নদীর পাশে কোন হচ্ছে কি বলবো স্থাপনা, আবার যেমন অনেক কিছু থাকতে পারে, গুরুত্বপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ দেশ, শহর, কোন নদীর তীরে কোনটা অবস্থিত, এটা মনে রাখলে সুবিধা হয়। আপনারা বাগদাদটা মনে রাখবেন। ইউফ্রিটিস নদীর নামও হয়তো আপনারা শুনেছেন, আমরা বলি হয়তো ফুরাত নদী। এটার মধ্যে একটা ইরানের পাশে, একটা ইরাকের পাশে। তো বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী, এটা টাইগ্রিস নদীর পাশে। এই যে সমুদ্র বন্দর, এই সমুদ্র বন্দরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম সমুদ্র বন্দর হচ্ছে সিঙ্গাপুর। এশিয়ার বৃহত্তম হংকং, এটা মনে রাখবেন। হংকং এখন কার অধীনে? হংকং এখন ব্রিটেনের অধীনে। আই গেস আমি ভুল বলি নাই, ব্রিটেনের অধীনেই হংকং এর হওয়ার কথা। এটা চায়নার একটা অংশ। যুদ্ধের সময় এটা ব্রিটেনকে স্থানান্তর করা হয়। আর নেদারল্যান্ডসের, ইউরোপের বৃহত্তম হচ্ছে রটারডাম, এটা নেদারল্যান্ডসে। আর সুয়েজ খাল সম্পর্কে আমি যেমন বলেছিলাম যে মিশরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট হচ্ছে সুয়েজ খাল। এটা 1956 সালে জাতীয়করণ করা হয়। এখান দিয়ে সব তেল, হরমুজ প্রণালী দিয়ে ইরান তেল সরবরাহ করে। মিশর করে হচ্ছে সুয়েজ খাল দিয়ে। আর পানামা দিয়ে কোন দেশ করছিল? খেয়াল দিয়ে। এই তো। আর ল্যান্ড, এটা মনে রাখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে আমারও প্রশ্ন আসছিল, আমার মনে হয় এটা রাজশাহীতে অথবা ঢাবিতে প্রশ্ন আসছিল এখান থেকে, যে বিশ্বে মোট 45টি স্থল বেষ্টিত দেশ রয়েছে। এর মধ্যে এশিয়াতে নেপাল, ভুটান, আফগানিস্তান, মঙ্গোলিয়া, ইউরোপে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি। 45টা মনে রাখা সম্ভব না, আপনারা দয়া করে এশিয়ার গুলো মনে রাখবেন। প্রশ্নগুলো এইভাবে দিয়ে দেয়, হুট করে দেখবেন লিখে দিয়েছে যে এর মধ্যে কোন দেশটি স্থল বেষ্টিত নয়, তখন আপনার এই 4টা বাদে বা ওই 45টা বাদে অন্যগুলো মনে রাখতে হবে। এটা অনেক ট্রিকি প্রশ্ন, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। বনভূমি, এই চলে গেল, ইটস ওকে। আচ্ছা, বনভূমি সম্পর্কে আপনারা জানেন, পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনকে। এই যে দেখেন, আমাজন বনটাও কিন্তু 60% ব্রাজিলে, আর আবারও দক্ষিণ আমেরিকার 9টি দেশে বিস্তৃত। আর মরুভূমি সম্পর্কে জানেন যে, আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলে দিই, মরুভূমির সংজ্ঞা হচ্ছে যেখানে বৃষ্টি সবচেয়ে কম হয়, 10%-এর কম বৃষ্টি হয়। সেই অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে আর্কটিক, অ্যান্টার্কটিকা, এই জায়গাগুলো। মানে যেখানে বরফে থাকে। উত্তর মেরু, দক্ষিণ মেরু, এগুলো হচ্ছে মূল মরুভূমি। কিন্তু আমরা সাধারণত বিশ্বের বৃহত্তম মরুভূমি হিসেবে সাহারাকেই ধরে থাকি। তো প্রশ্ন অনেক সময় এরকম আসতে পারে। আবার এরকমই আসে সাধারণত, বৃহত্তম উষ্ণ মরুভূমিকে, এই যে উষ্ণ কথাটা যদি থাকে তাহলে সাহারা দিবেন। যদি সাধারণত বিশ্বের বৃহত্তম মরুভূমি থাকে তাহলে আর্কটিক দিবেন। এগুলা কিন্তু অনেক ট্রিকি, এভাবে প্রশ্ন মানে আমরা ধরা খেয়ে যাই হুট করে। এই যে অ্যান্টার্কটিকা। হ্যাঁ, সরি ফর ইন্টারাপ্টিং, বাট হংকং হচ্ছে চীনের অধীনে না এখন? চীনের অধীনে। আমি আমি লাস্ট যখন মনে আছে যে, আচ্ছা, 1 মিনিট আমি চেক করে নিই। ভুলে যাওয়ারও এটা কথা, কিন্তু মাঝখানে চীনা অনেক সীমা পার হয়ে গেছিল যতদূর আমি জানি। মানে আমি জিজ্ঞাসা 100 করলাম আর বছরের কি। লিজ নেওয়া ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ 100 হ্যাঁ, বছরের লিজ ওটাই। নেওয়া ছিল। হংকং ওটা পার হয়ে বর্তমানে গেছিল। না, ভুল হতে পারে, আপনারা যদি কিছু মনে হয় যে হয়তো ভুল হচ্ছে, আপনারা একটু বলে দিবেন, আমি ভুলে যাই, আমিও অনেক আগে পড়ছি, দ্যাটস ওয়াই। হংকং বর্তমানে কোন দেশের অধীনে? আপু ব্রিটেনের। এখন হচ্ছে চীনের অধীনে ছিল।
চীনের হ্যাঁ, কাছে হস্তান্তর করতে আপু হচ্ছে 97 সালে চীনের কাছে। হ্যাঁ, ব্রিটেন হংকংকে হ্যাঁ। চীনের কাছে হস্তান্তর করে, এটা লেখা আছে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে এটা একটু মিসপ্লেস করে ফেলেছিলাম, সরি ফর দ্যাট। আচ্ছা, এই যে এটা বলতেছিলাম, আর্কটিক আর অ্যান্টার্কটিকা হচ্ছে মূলত মরুভূমির সংজ্ঞা অনুযায়ী আর্কটিক আর অ্যান্টার্কটিকা হচ্ছে মরুভূমি, কিন্তু মূলত আমরা মরুভূমি সম্পর্কে সাহারা জানি। তো যদি প্রশ্ন এরকম থাকে যে উষ্ণ মরুভূমি, বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটা, তাহলে আপনারা সাহারা দিবেন। যদি এই যে এরকম শীতলতম বলা থাকে বা শুধু বৃহত্তম বলা থাকে, তাহলে অ্যান্টার্কটিকা দিবেন। অ্যান্টার্কটিকা দেখে দয়া করে কেউ ভাবেন না এটা তো মরুভূমি নয়, এটাও কিন্তু মরুভূমি। আর সাহারা হচ্ছে আফ্রিকা, আফ্রিকায় অবস্থিত। আর গোবি এটা মঙ্গোলিয়া, চীন অবস্থিত। এটা হুট করে একবার এসেছিল কোন জানি পরীক্ষায়, সেই জন্য আমি এটা অ্যাড করেছি। সরি। আচ্ছা, জলপ্রপাত, পর্বতমালা। হিমালয় উচ্চতম পর্বতশ্রেণী আমরা জানি। অ্যাঞ্জেল ফলস উচ্চতম জলপ্রপাত। অ্যাঞ্জেল ফলস হচ্ছে সম্ভবত ইয়েতে, হুম, সম্ভবত না, এটা ইউএসএ তে অবস্থিত অ্যাঞ্জেল ফলস। আর সাহারা ওই যে বৃহত্তম উষ্ণ মরুভূমি। আর বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিস। এই যে দীর্ঘতম পর্বতশ্রেণী আর উচ্চতম পর্বতশ্রেণীর মধ্যে একটু মিস আপ হয়ে যায়, আপনারা এটা মিক্স করবেন না। উচ্চ মানে সবচেয়ে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু কোনটা, এবং সমুদ্র পৃষ্ঠ থেকে আর সবচেয়ে লম্বা কোনটা। আমি যদি এটা দীর্ঘতম না বলি, লম্বা বলি, যেমন দীর্ঘতম নদী মানে সবচেয়ে লম্বা নদী কোনটা, এরকম। দীর্ঘতম হচ্ছে আন্দিস, দক্ষিণ আমেরিকা। এটা ছবি আনতে পারলে ভালো হতো। আর হিমালয় হচ্ছে উচ্চতম। আর বৈকাল হ্রদ সম্পর্কে আপনারা জানেন, বৈকাল হ্রদ হচ্ছে রাশিয়ায়, অনেক হ্রদ। সবচেয়ে বেশি লেক হচ্ছে কানাডাতে। এরকম প্রশ্ন আসে না, জাস্ট জানাই রাখলাম। আর মৃত সাগর সম্পর্কে আপনারা জানেন, জর্ডান ও ইসরায়েল অবস্থিত লবণাক্ত হ্রদ। এখানে আরেকটা কি জানি ইনফো দেওয়ার কথা, আমি একটু পর দিচ্ছি। তো এটা এইটুকুই ছিল। এখন আপনারা বলেন, এইটুকু বুঝছেন তো? কোনো প্রশ্ন নাই তো? আর কোথাও কোনো যদি মনে হয়ে থাকে যে কিছু মিস করে ফেলছি বা কোথাও কোনো ভুল আছে, আপনারা একটু বলবেন। এটা আমি অনেক স্মল রাখছি, কারণ খুব একটা প্রশ্ন এখান থেকে আসে না, দুই একটা আসে, সেগুলো অ্যাড করে দিয়েছি। কেউ একটু হেল্প করেন, সব আপু বুঝতে পেরেছি। সমস্যা নেই। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু ভেনেজুয়েলাতে অবস্থিত। এটা এই যে অ্যাঞ্জেল ফলস হচ্ছে ভেনেজুয়েলাতে অবস্থিত, এই জন্যই বলবো। নিজে নিজেই ভুল বলি, নিজে নিজেই ঠিক করে নিয়ে আসবে। এখানে আমি লিখে দিব, সমস্যা নেই, ভেনেজুয়েলা। আচ্ছা, এখন বলেন, ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ভলগা। আপু যদি সবার, হ্যাঁ। সবকিছু ওখানে অ্যাড নাই, এই জন্য এক্সট্রা করে প্রশ্ন দিছি। আর বাগদা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টাইগ্রিস নদীর তীর। মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করেছিল? 1956। 1956। হ্যাঁ, হ্যাঁ, 1956 সালে। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে? আমাজন। আমাজন। আমাজনকে। অ্যামাজন বন। আচ্ছা, বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল। স্থলবেষ্টিত দেশ নয় কোনটি? লাওস। লাওস। হ্যাঁ, এটা লাওস হবে। এখানে আসলে মাল্টিপল কোশ্চেন দেয়া নাই, তো এটাই সমস্যা, হুট করে না মনে নাও পড়তে পারে, তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। পৃথিবীর গভীরতম হ্রদ? বৈকাল বৈকাল হ্রদ। হ্রদ। বৈকাল। আচ্ছা, এটা কোন দেশে অবস্থিত? রাশিয়া না? রাশিয়া। হ্যাঁ, রাশিয়া। রাশিয়া। বৈকাল হ্রদ রাশিয়াতে। আর গোবি মরুভূমি কোথায় অবস্থিত? এশিয়াতে। হ্যাঁ, এশিয়াতে, এশিয়াতে। কিন্তু কোন কোন দেশের? মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া আর হচ্ছে চীন। হ্যাঁ, মঙ্গোলিয়া এবং চীনের। আর এশিয়ার বৃহত্তম সমুদ্র বন্দর? সাংহাই বন্দর সাগরে। হংকং। হংকং হবে না আপু? আই ডোন্ট থিঙ্ক সো, তবে দেখতে হবে। আর হংকং সম্পর্কে আপনারা আরেকটু জানতে পারবেন যখন আমরা পড়বো বিশ্বযুদ্ধ নিয়ে, তখন হংকং সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত, নিজেও হয়তো কিছু কিছু মিস গেছে, সেগুলো আমি অ্যাড করে দেবো। আর হচ্ছে আপু এরপর ছয় উত্তর। নাম্বারটা মনে হয়, 6 নাম্বারটা মনে হয় ভিয়েতনাম হবে। আচ্ছা, দেখে নিচ্ছি দাঁড়াও। কারণ নেপাল, ভুটান আর লাওস এই তিনটা স্থল বেষ্টিত দেশ। ইয়েস, ঠিক বলেছেন। আচ্ছা, আর কোনটা আপনাদের কাছে
একটু সমস্যা মনে হলো। এশিয়ার বৃহত্তম সমুদ্র বন্দর। এটা চীন সাগর হবে না? সমুদ্র বন্দর বলা হয়েছে। সমুদ্র বন্দর সাগর কিভাবে হবে? হ্যাঁ, সমুদ্র বন্দর বলছে। তাও আমি এই কারণে চেক করে নিচ্ছি, কারণ আমি যখন এগুলো করেছি তখন হয়তো দেখেছি একটা ভুল হতে পারে। আমি আগেও বলতেছি, অনেকেই হয়তো সবসময় বলে ভুল হয় না, হতে নাও পারে। তো আমি আই উড রেদার বি রং, আমি নিজে ভুল স্বীকার করবো। তা আমি চাচ্ছি না আপনারা কেউ ভুল জানেন। এটা অনেকের কাছে মনে হতে পারে যে আমি হয়তো কম জানি বা এনিথিং, ইটস ওকে, কিন্তু ভুল হলে দয়া করে বলবেন, অনেক সময় মিসআপ হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, চীনের যে সাংঘাই, সাংঘাই হচ্ছে সবচেয়ে ব্যস্ত সমুদ্র বন্দর, এশিয়ার বৃহত্তম আর ব্যস্ত। ওটা আমি ঠিক করে দিচ্ছি। আর উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত? এটা ছিল না যদিও স্লাইডে, আপনারা কেউ জানেন কিনা? আফ্রিকা মহাদেশে অবস্থিত। হ্যাঁ, সাধারণ মূলত হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আই গেস এটা আমি ভুল বলিনি। এটার আরেকটা নাম হচ্ছে কেপ অফ হোপ। তো আপনারা এটাও কেপ মনে অফ রাখেন নামটা। হ্যাঁ, এই ইংলিশ নাম মানে এটাই বেশি ফেমাস। উত্তমাশা অন্তরীপ অনেক কঠিন একটা নাম, মূলত এটাই আসে।